আই লাভ ইউ। এই পিচ্চি মেয়ে, এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? এখনো তো দুধের দাঁত পড়ে নাই, আবার আমাকে আই লাভ ইউ বলছো? আমি পিচ্চি মেয়ে না, আমার দুধের দাঁত অনেক আগেই পড়ে গেছে। আমি আপনাকে আই লাভ ইউ বলছি। এখন আপনি আমাকে আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। আমাকে তুমি চিনো আমি কে? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। আমি আগেই জানতাম বেডা মানুষ অনেক রাগী, কিন্তু আপনি কি জানেন বেডা মানুষ মানে কি? কি? বেডা মানুষ মানে হলো পুরুষ মানুষ। তাই বুঝি? আমি তো আগে জানতাম না। আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। বান্ধবীদের সাথে বাজি ধরেছি, আপনি যদি এখন আই লাভ ইউ টু বলেন তাহলে আমি জিতে যাব। প্লিজ একবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, কিন্তু কিন্তু কি? আমি একটা জিনিস চাইবো, সেইটা আমাকে দিতে হবে। ঠিক আছে, দিব। আগে বলেন প্লিজ। আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, যদি হেরে যাই তাহলে বিয়ে বাড়িতে থাকবো না, বাসায় চলে যাব। বলেন প্লিজ। আগে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দিবা। ওকে। আই লাভ ইউ টু হইছে, এখন আমারটা দাও। ধন্যবাদ আপনাকে। বলেন আপনার কি লাগবে? একটা উম্মা দাও আমার গালে। লুচ্চা মার্কা বেটা কি বলে? না দিব মানে কি? মানেটা বুঝো নাই তুমি? দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তুমি বলছো আই লাভ ইউ মানে 3টা অক্ষর, আর আমি বলছি আই লাভ ইউ টু মানে 4টা অক্ষর। তার মানে আমি তোমার থেকে আরও একটা অক্ষর পাই। সো কিস। আরে পাগলে পাইছে নাকি? কিডনি দিমু তাতেও সমস্যা নাই, তারপরও কিস দিমু না। বেড়া মানুষ মানেই লুচ্চা। তাই বুঝি? ঠিক আছে, আমার জিনিস আমি জোর করে হইলেও আদায় করব। আপনার জিনিস মানে? তুমি তো আজকেই আমারে এই মাত্র আই লাভ ইউ বলছো। একবার যখন বলছো তখন তুমি শুধুই আমার। আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, তাই আপনাকে বলছি আই লাভ ইউ। সত্যি সত্যিই বলছি নাকি? আমি আর কিছু বলতে দিল না ছেলেটি। আলতো করে চুমু দিল মেয়েটির ঠোঁটে। ছেলেটা মেয়েটিকে চিনে না, আজকেই প্রথম দেখা হয়েছে তাদের। মেয়েটি এসেছে তার মামাতো বোনের বিয়েতে, আর বান্ধবীদের সাথে বাজি ধরে যে সে ছেলেটিকে আই লাভ ইউ বলবে। আর ছেলেটি এসেছে তার বন্ধুর বোনের বিয়েতে। তাহলে এদের পরিচয় দেওয়া যাক। মেয়েটির নাম মাধবী, আর ছেলেটির নাম মিজান। এরা হচ্ছে আমার গল্পের নায়ক আর নায়িকা। গল্পে তাহলে এবার ফিরি। এটা কি হলো লুচ্চা বেটা? এই মেয়ে, কান্না করবে না। বিয়ে বাড়িতে কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে, প্লিজ। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপনি আমাকে কিস করেছেন, আমি সবাইকে বলে দিব। কি বিপদে পড়লাম! আশেপাশে এত মানুষজন, আর এই মেয়েটা যেইভাবে কান্না করছে, কেউ দেখলে আমি তো শেষ। শালার বন্ধুগুলো অনেক খারাপ, আমাকে একা রেখে চলে গেছে। কই, কি যে করব এখন! মনে মনে বলল মিজান। প্লিজ কান্না করবে না, কেউ দেখলে আমি শেষ। তুমি যা বলবে তাই শুনবো, প্লিজ চুপ করো। ঠিক আছে, আপনি যদি আমাকে 12,000 টাকা দেন তাহলে আমি আর কান্না করব না। আর যদি না দেন, আমি সবাইকে বলে দিব আপনি আমাকে কিস করেছেন। 12,000 টাকা নাই, 3,000 আছে, চলবে কি? ঠিক আছে। মিজান 3,000 টাকা মাধবীকে দিয়ে চলে গেছে। মাধবী তো সেই খুশি। আজকে মাধবীর মামাতো বোনের বিয়ে। মাধবী ও তার বান্ধবীরা সবাই শাড়ি পরেছে। বর এসে গেছে, তাই সবাই তাড়াতাড়ি করে নিচে নামছে। মাধবী যেই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, অমনি শাড়ির সাথে পা লেগে পড়ে যায়। আল্লাহ গো, বাঁচাও। আমি মনে হয় আজ শেষ। চোখ খুলে তাকিয়ে দেখি সকালের এই অচেনা মানুষটার উপরেই পড়েছি আমি। কি ব্যাপার গায়ে পড়ার এত শখ কেন তোমার? জড়িয়ে ধরতে চাও বললেই পারতে, এই হুট করে আমার উপরে পড়লে কেন? তুমি বললেই তো আমি তোমাকে জড়িয়ে ধরতাম। আমার কি আর কোনো কাজ নাই? আপনার উপর পড়তে যাব কেন? ছেলের কি অভাব পড়েছে নাকি? কি রে ভাই মিজান, এমন ভাবে শুয়ে আছিস যে মনে হচ্ছে কোনো তুলার বস্তা গায়ে দিয়ে শুয়ে আছিস। ভাই, এইটা তুলার বস্তা না, এইটা তো
ময়দার বস্তা। আমি তো শেষ। কি আমি ময়দার বস্তা? লুচ্চা বেটা কোথাকার! এই যে ম্যাডাম, তুমি এইভাবে শুয়ে আছো কেন? আমি তোমার শোয়ার ঘরের বিছানা না যে, তাই এইভাবে শুয়ে আছো। ইস রে, আমার তো মনে ছিল না। হায় আল্লাহ! মিজানের কথা শুনে মাধবী অনেক লজ্জা পেল আর তাড়াতাড়ি করে চলে গেল। মিজান এখনো শুয়ে আছে চোখ বন্ধ করে, বুকের বাম পাশে হাত রেখে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। মিজানের কাছে সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে মাধবী দৌড়ে যাওয়ার কারণে শাড়ির কুচি খুলে গেছে। এই যা, এটা কি হলো? আমার শাড়ি তো খুলে যাচ্ছে, এখন কি করব? রুমে গিয়ে শাড়ি ঠিক করি আগে। মাধবী শাড়ি ঠিক করার জন্য উপরে চলে গেল। মাধবী ভুল করে ওর মামাতো ভাইয়ের রুমে চলে গেল। বিয়ে বাড়িতে সবাই নিচে, তাই মাধবী পুরো শাড়িটা খুলে আবার নতুন করে পরবে বলে। হঠাৎ করে কোথা থেকে যেন মিজান চলে আসে। মিজান তো মাধবীকে এইভাবে দেখে অবাক হয়ে গেছে। মাধবী কিছুক্ষণ চুপ করে রইল। 1 মিনিটের জন্য যেন সবকিছু স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ মাধবী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। মিজান এখনো সবকিছু বোঝার চেষ্টা করছে। যখন বুঝতে পারলো, তাকিয়ে দেখে মাধবী অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে মাধবীর পাশে গিয়ে বসে মিজান। কি করবে ঠিক বুঝতে পারছে না সে। মাধবীর শরীরে কি স্পর্শ করবে নাকি না? অনেক চিন্তা করার পর পানি ছিটাতে লাগলো মাধবীর মুখে। মাধবী চোখ খুলে তাকিয়ে দেখে ওর পাশে বসে আছে মিজান। একবার নিজের দিকে তাকিয়ে দেখে ওর গায়ে শাড়ি নেই, তাই তাড়াতাড়ি করে শাড়ি গায়ে দেয় মাধবী। মিজান যেন একটা নেশার ঘরে আছে এখনো। সে একভাবে তাকিয়ে আছে মাধবীর ঠোঁটের দিকে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। না জানি এই লোকটি আমার সাথে কি কি করছে। এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? যদি বাইরে গিয়ে বলে দেয় যে আমার সবকিছু দেখে নিয়েছে, তখন কি হবে? এই মেয়েটি এত অবুঝ আর এত সুন্দর কেন? খুব ইচ্ছে করছে মেয়েটার গোলাপি রঙের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে। জীবনে অনেক লুচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো এত লুচ্চা দেখি নাই। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। আমি লুচ্চা কি করেছি আমি? আমাকে লুচ্চা বলছো কেন? আমার সবকিছু দেখে নিয়েছেন আপনি, এখন আমার কি হবে? আমি কিছুই দেখি নাই। আমি আসছিলাম আমার ফোন নিতে, এসে দেখি তুমি আমাকে দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। আমি তো তোমাকে স্পর্শও করি নাই, কিন্তু এখন স্পর্শ করব তোমাকে। তো দেখুন, আমার কাছে আসবেন না। আমি তোমাকে ভালোবাসি পিচ্ছি। তুমি কি আমার বউ হবে? না, আমি আপনার বউ হব না। কি বললে? আমার বউ হবে না? আমি যখন একবার বলছি তুমি আমার বউ হবে, মানে হবেই। বলেই মিজান রুমের দরজা লক করে দিল। মাধবীর তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মিজান আস্তে আস্তে মাধবীর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে মাধবীর আম্মু মাধবীকে খুঁজে পাচ্ছে না। সবাই মাধবীকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সবাই উপরে চলে আসে। এইদিকে মাধবী চিৎকার করতে থাকে আর জোরে জোরে কান্না করছে। ওর কান্না শুনে সবাই চলে আসে উপরে। মাধবী, মা আমার, কি হয়েছে তোর? এইভাবে চিৎকার করছিস কেন? দরজা খোল। আম্মু গো, বাঁচাও আমাকে। এই লোকটা আমাকে মেরে ফেললো গো। আব্বু কই তুমি? সবাই যখন চলে এসেছে তখন সব দোষ আমার উপরে পড়বে। মিজান মাধবীকে নিজের কাছে টেনে নেয়। ওর হাতের সাথে মাধবীর হাতটি চেপে ধরে হালকা করে মাধবীর গলায় চুমু খায়। মাধবী তো সেই চিৎকার করতে লাগলো। বাহিরে মাধবীর বাবা মা দরজা ভাঙার চেষ্টা করছে। অমনি মাধবীর ঘুম ভেঙে যায়। এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে। চোখ খুলে তাকিয়ে দেখে গাড়িতেই ঘুমিয়ে আছে সে। কি রে, এত ঘুম কোথা থেকে আসে তোর? গাড়িতে থাকবি নাকি নেমে আসবি? হায় আল্লাহ, আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আমি তো ভেবেছিলাম যে আজকে আমি শেষ। কি রে, তুই কি গাড়িতেই থাকবি? আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেলাম। আমরা সবাই গ্রাম থেকে শহরে এসেছি আমার মামাতো বোনের বিয়েতে। রাত অনেক হয়েছে, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। মামি একাই জেগে আছে। আব্বু আম্মু মামির সাথে কথা বলতে শুরু করলো। মামি, আমি ঘুমাবো, অনেক ঘুম পেয়েছে। মামনি, তুমি ওপরে গিয়ে শুয়ে পড়ো, তোমার রিয়া আপুর রুমে। ঠিক আছে মামি, বলেই তাড়াতাড়ি করে উপরে চলে এলাম।
কিন্তু কোনো রুমে রিয়া আপু শুয়ে আছে আমি তো জানি না। তাই সব রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করি কোথায় শুয়েছে আপু। 3টা রুমেই দেখলাম, একটা রুমে 3জন আর 2টি রুমে 2জন করে মানুষ ঘুমিয়ে আছে। 4 নাম্বার রুমে একজন মানুষ ঘুমিয়ে আছে। তাই আমিও রুমে ঢুকে পড়লাম। মুখ দেখতে পাইনি, কম্বল দিয়ে পা পর্যন্ত মাথা পর্যন্ত ঢেকে রেখেছে। তাই আমিও পাশে শুয়ে পড়লাম। একটু একটু ঠান্ডা লাগছে, তাই কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কেউ যেন আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমার ঘুম ভেঙে গেল, ভাবলাম আপু হয়তো জড়িয়ে ধরে আছে, তাই এর কিছু না ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি হালকা অন্ধকার। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে কেউ একজন আমার উপরে শুয়ে আছে। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। মুখ দেখতে পারছি না, আবার ভাবছি আমি মনে হয় আবারও স্বপ্ন দেখছি। নিজেই নিজের হাতে চিমটি কেটে দেখলাম, এ কি, এটা সত্যি একটা ছেলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি করব, ধাক্কা দিয়ে ফেলে দেবো নাকি? কিন্তু ঘুমের মানুষ তো কিছুই বোঝে না, ধাক্কা দেওয়াটা ঠিক হবে না। এক কাজ করি, লোকটাকে সরিয়ে আমি এখান থেকে চলে যাই কেউ জানার আগেই। আমি লোকটিকে যতই আমার উপর থেকে সরাতে চাইছি, লোকটা আমাকে ততই শক্ত করে জড়িয়ে ধরেছে। কি করব এখন, ডাকবো নাকি? আর কিছু না ভেবে শেষে ডাক দিলাম, এই যে ভাইয়া। হুম। বলে যেই মুখ এইদিকে ঘুরে তাকালো, আমি তো অবাক। এই কি দেখছি, এই সেই মানুষটি যাকে আমি স্বপ্নে দেখেছি। লোকটি আমার মুখের দিকে তাকিয়ে আবারও ঘুমিয়ে পড়লো। আজব লোক তো। এই যে ভাইয়া, শুনছেন? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছেন কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে আছি, তাতে তোমার সমস্যা কোথায়? আমি তো অবাক। কি বলে এই লোক? বউ মানে? লোকটা মনে হয় পাগল। কি ভাবছো আমি পাগল? আমি কোনো পাগল না, আমি ঠিক আছি। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরেছে আমাকে। আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর আপনি কে? আমি তো আপনাকে চিনিই না। প্লিজ ছাড়ুন। আমি তোমার স্বামী, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। কিছু বুঝতে পারছি না। কি বলে এই লোকটা? আমার তো বিয়েই হয় নাই, তাহলে স্বামী আসলো কোথা থেকে? আমি মনে মনে অনেক কিছু ভাবতে লাগলাম। হঠাৎ করে লোকটা উঠে পড়ে আবার বলে, এত চিন্তা করো না, কিছুক্ষণ পরে সব কিছুই বুঝতে পারবে। আমি গেলাম, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। বাই জান। এটা কি হলো? লোকটা আমার কপালে উম্মা দিল কেন? লোকটা চলে গেছে রুম থেকে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি সবাই নাস্তা করছে। চেনা অচেনা অনেক মানুষই, সাথে ওই লোকটাও আছে। এত দেরি হলো কেন? একটু তাড়াতাড়ি উঠলে কি হয়? আপু, এভাবে বলছো কেন মেয়েটাকে? মামুনি, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। আমি চুপচাপ বসে পড়লাম। অনেকেই অনেক কিছু বলছে, আমি শুধু সকালে ঘটে যাওয়া ঘটনার কথাই ভাবছি। কারোর সাথে কোনো কিছু বলছি না, চুপ করে আছি। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে কেউ আমার পায়ের ওপর পা তুলে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখি ওই লোকটা ওনার পা দিয়ে আমার পায়ে আলতো করে স্পর্শ দিচ্ছে। তাই আমি পা সরিয়ে নিলাম। হঠাৎ করে মামি বলে উঠলেন, ভাইয়া, মাধবী মা তো অনেক বড় হয়ে গেছে, এখন তো আপনাদের কোনো আপত্তি নেই আমার ছেলের বউকে আমাদের বাড়িতেই রেখে যেতে? ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা। একসাথে না হয় দুটো বিয়ে হবে। মিজানের সাথে মাধবীর বিয়েটা দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আজকাল আমার শরীরটাও বেশি একটা ভালো যায় না, কখন জানি মরে যাই। মরে যাওয়ার আগে মেয়েটাকে মিজানের হাতে তুলে দিতে চাই। আব্বুর কথা শুনে আমি তো অবাক। কি বলে? এই বিয়ে কার? আমার আর মিজানের? আর এই মিজানটা আবার কে? তাকিয়ে দেখি আমার সামনে বসে থাকা সেই ছেলেটি উঠে উপরে চলে গেল। আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। জানা নেই শোনা নেই, হঠাৎ করে আমার বিয়ের কথা চলছে কেন ঠিক বুঝতে পারছি না। আমি চলে গেলাম উপরে আপুর রুমে। গিয়ে দেখি আপু বসে আছে। আপু, কেমন আছো তুমি? আরে মাধবী, তুই কেমন আছিস? এই তো ভালোই আছি। কি করছো তুমি? ওমা, এটা কার ছবি? তোমার বরের ছবি তাই না? হুম। আপু শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? নিচে শুনলাম মামি আব্বুর সাথে কথা বলছে কি যেন আমার বিয়ে নিয়ে, মিজান নামের কারোর সাথে। আচ্ছা, এই মিজানটা কে? মিজান হচ্ছে আমার খালাতো ভাই। ও আচ্ছা আপু, আমি আসি তাহলে। কেন, কোথায় যাচ্ছিস এখন? একটু কাজ আছে, আসি, পরে দেখা হবে। আমি চলে গেলাম আপুর রুম থেকে।
আম্মুর রুমে গিয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারপর আম্মু রুমে আসে। আমি আম্মুকে বললাম, আম্মু, আব্বু কি সব বলছে, আর মামি বা আমার বিয়ের কথা বলছে কেন? কেন মা, কি হয়েছে? তোর বাবা তোর মামির বোনের ছেলের সাথে তোর বিয়ে দেবে সে ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছে। তুইও তো এখন অনেক বড় হয়ে গেছিস, আর আমরা চাইছি রিয়ার সাথে তোর বিয়েটাও দিয়ে দিতে। তুই কোনো আপত্তি করিস না মা। তোর বাবার শরীরটা বেশি ভালো থাকে না, কখন জানি কি হয় আল্লাহ জানে। কিন্তু আম্মু, আমি তো এই বিয়ে করতে চাই না, পড়াশোনা করতে চাই। একটু বোঝাও আব্বুকে প্লিজ। দেখ মা, তোর আব্বু কখনো কারোর কথা শোনে না, আর মনে করি কখনো কারোর কথা শুনবেও না। তুই তো খুব ভালো করে চিনিস তোর আব্বু কেমন, যা বলে তাই করে। কিন্তু আম্মু, আমি তো... হয়েছে, চুপ থাকো, আর কিছু বলতে হবে না। তোমার আব্বু শুনলে অনেক রাগ করবে। যাও নিজের রুমে গিয়ে রেডি হও। রেডি হব মানে? কোথায় যাব? মার্কেটে যাব, বিয়ের মার্কেট করতে। আমরা সবাই রেডি হচ্ছি, তুমিও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেশি লেট করবে না, তাড়াতাড়ি। আম্মু, তোমরা যা করছো ঠিক করছো না। আমি এখন বিয়ে করতে চাই না। প্লিজ বাবাকে একটু বোঝাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আর কিছু বললাম না। আমি আম্মুর রুম থেকে বেরিয়ে আপুর রুমে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। অমনি কে জানি আমার হাতটা ধরে একটা টান দিয়ে একটা রুমে নিয়ে গেল। তাকিয়ে দেখি সেই লোকটা। কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না। কি হবে ভাইয়া? হাত ধরে হুট করে টেনে রুমে নিয়ে আসলেন, কোনো কিছু বললেন না। আমি একটু ভাব নিয়ে বললাম, এই মেয়ে ভাইয়া বলছো কেন? একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। আমি তোমার স্বামী হই। আপনি কি পাগল? এসব কি বলছেন? শোনো মাধবী, আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে। আমার আব্বু আর তোমার আব্বু সেই ছোটবেলা থেকে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। তাই তুমি শুধু আমার, আর একবার যদি তোমার মুখে ভাইয়া ডাক শুনেছি, তাহলে তোমার জন্য খুব একটা ভালো হবে না। আরে পাগলা, আমি কি আপনাকে ভয় পাই নাকি? আমার কি খারাপ করবেন আপনি? আমি তার আগে কান্না শুরু করব। সবাইকে বলে দিব আপনি আমাকে মেরেছেন। শোনা গো, আমাকে বোঝা এত সহজ না। তাই ঠিক আছে জান, তোমার যা ইচ্ছে তাই করো। এক কাজ করো, ঝটপট আমার কাছে এসো। কেন? তোমার ঠোঁটে একটু আলতো করে ছুঁয়ে দিতে চাই। দেখুন, আমার হাত ছাড়ুন। শুধু তো হাত ধরেছি, অন্য কিছু তো আর করিনি। তাই এত বেশি লাফালাফি করবে না। বেশি লাফালাফি করলে তোমারই ক্ষতি। আমি অনেক জোর জবরদস্তি করে হাতটা ছোটানোর চেষ্টা করছি, কিন্তু এত শক্ত করে ধরেছে হাত যেন ভেঙে যাবে, তবুও ছুটবে না। হঠাৎ করেই এক টানে আমাকে ওনার বুকের সাথে মিশিয়ে নিলেন। আমার নিঃশ্বাস যেন নিতে কষ্ট হচ্ছে। লোকটা দু হাত দিয়ে আমার কোমর চেপে ধরলেন। একেবারে আমার শরীরের সাথে লেপ্টে আছেন তিনি। কিছুতেই ছাড়াতে পারছি না। যতই ছোটাতে চেষ্টা করছি, লোকটা ততই শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে। এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরেছে, আর এক হাত আমার গলায় রাখলেন। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। অনেক ভয় লাগছে। এখন শীতের সময়, তবুও আমার গা দিয়ে ঘাম পড়ছে টপ টপ করে। এখনই বুঝি আমার হার্ট অ্যাটাক হবে। নিঃশ্বাসটাও ঠিক করে নিতে পারছি না। আমি কিছু বলতে যাব তার আগেই আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট লাগিয়ে দিলেন। এমনভাবে আমার ঠোঁট চুষতে লাগলেন যেন মনে হচ্ছে ঠোঁট ছিঁড়ে খেয়ে ফেলবেন। এখন অনেক ব্যথা পাচ্ছি আমার ঠোঁটে, কিন্তু কিছুই করতে পারছি না, কারণ ওনার শক্তির সামনে আমার শক্তি কিছুই না। অনেকক্ষণ পরে আমাকে ছেড়ে দিলেন। আমি কান্না করতে শুরু করলাম। আমার ঠোঁটে উনি একটা কামড় দিয়েছেন, যার কারণে রক্ত পড়ছে। আমি তো সেই কান্না শুরু করে দিলাম। লোকটি আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে লাগে, এখনো তো সব কিছুই বাকি, আর তুমি এই একটা সামান্য কিস করার জন্য কান্না করছো। আপনি অনেক খারাপ একটা মানুষ। আমি সবাইকে বলে দিব। কি বলবে তুমি সবাইকে? ও আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আমার ঠোঁটে কামড় দিয়েছেন। তাই নাকি? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার ঠোঁটে কিস করেছি? তাছাড়া আমি তোমার হবু স্বামী। তোমার সাথে আমার আজ বাদে কাল বিয়ে হবে। আমাকে একবার ছেড়ে তো দেখেন, আমি আপনার কি হাল করি। আমি আব্বুকে বলে দিব আপনি আমাকে মেরেছেন। ঠিক আছে যাও, তোমাকে ছেড়ে দিলাম। আমাকে ছাড়ার সাথে সাথেই আমি এক দৌড়ে নিচে চলে আসলাম আর কান্না করতে করতে সবাইকে ডাকতে লাগলাম। সবাই চলে আসে।
কি হয়েছে মা? এভাবে কান্না করছিস কেন? আমি কিছুই বলছি না, শুধু কান্না করেই যাচ্ছি। মা আমার, কি হয়েছে তোর? এইভাবে কান্না করছিস কেন? আর তোর ঠোঁটে কি হয়েছে? এইভাবে রক্ত জমে আছে কেন? আমি কিছু বলছি না, আরো জোরে জোরে কান্না করতে শুরু করলাম। বাসার সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। আমি এবার বলতে শুরু করলাম, এই ভাইয়াটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমাকে জড়িয়ে ধরেছে, আমার ঠোঁটে কামড় দিয়েছে। আমার কথা শুনে সবাই মিটমিট করে হাসতেছে। আমি কিছুই বুঝতে পারলাম না। মামি মিজানকে ডাকতে শুরু করলেন। মিজান, আয় মিজান, কই তুই? নিচে আয় তাড়াতাড়ি। মিজান মামির চিৎকারের আওয়াজ শুনে তাড়াতাড়ি নিচে চলে আসলো। কি হয়েছে আন্টি? ডাকছো কেন? মাধবীর সাথে কি করেছিস? কেন? কি করেছি? তুই নাকি ওর ঠোঁটে কামড় দিয়েছিস। হায় আল্লাহ, এই মেয়েটা সত্যি অবুঝ। এসব কথা কেউ বলে? আল্লাহ, আমি তো আজ শেষ। এই মেয়েটা তো আমার মান সম্মান পুরো শেষ করে দিল। এখন কি বলবো বুঝতে পারছি না। কি করব? মেয়েটা এত বোকা কেন? আমি খুব অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বুঝতে পারছি না কি বলবো। অনেক কিছু চিন্তা করার পরও কিছুই বলতে পারলাম না। তাই এক দৌড়ে আবার উপরে চলে আসলাম। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে মেয়েটা সবাইকে সব কিছু বলে দিয়েছে। হায় আল্লাহ, এই মেয়েটাকে যদি বিয়ে করি তাহলে বাসর রাতে কি হবে? ওইগুলোও তো সবাইকে ডেকে ডেকে বলবে। আব্বু কি আর কোনো মেয়ে পেল না? এই মেয়েটাকে আমার জন্য রেখে গেল। দেখেন এখন কেমন লাগে। সবার সামনে দিলাম তো লজ্জা। আর আসতে পারবেন না কারোর সামনে। বাবু সোনা, আমাকে কি বোকা পাইছো? ছোট হতে পারি কিন্তু বোকা না চান্দু, আমি সব বুঝি। কিন্তু তোমার সাথে সব সময় আমি অবুঝ হয়ে থাকবো। সবাই মিলে বিয়ের মার্কেট করার জন্য চলে গেলাম। সবার এখনো কেনাকাটা অনেক বাকি আছে। আমার কেনাকাটা শেষ, তাই আমি বাড়ি ফিরবো। আমি আম্মুকে বললাম, আম্মু বাসায় যাব, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। বাসায় যাবি মানে? বাসায় তো কেউ নেই। এক কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে বাসায় চলে যা, আমরা পরে আসছি। আমি একটা রিকশায় উঠে বাসায় চলে আসলাম। সত্যি কথা বলতে আমার মাথা ব্যথা করছে না। ওই লোকটাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি তো প্রথম দেখাতেই ওই লোকটার প্রতি সেই ক্রাশ খেয়েছি। অনেক স্মার্ট, হ্যান্ডসাম এবং দুষ্টু। আমার অনেক ভালো লাগছে। বাসায় তো চলে আসলাম, কিন্তু ওই লোকটা কোথায়? উনি কি আদৌ বাসায় আছেন নাকি নেই? বাসায় না থাকলে শুধু শুধু আমি একা বসে কি করব? চারদিকে লোকটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। আমি এবার লোকটার রুমে উকি দিয়ে দেখলাম। আরে বাহ, এ তো দেখি আমার মহারাজা এখনো ঘুমিয়ে আছে। যাই একটু বিরক্ত করে আসি। সকালে আমার সাথে যা ইচ্ছা তাই করছে। ভেবেছে আমি বোকা, কিছুই বুঝি না। এখন বোঝাবো আমি কি বুঝি আর কি না বুঝি। চুপি চুপি আমি ওনার রুমে ঢুকলাম। আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে ওনার বিছানার পাশে দাঁড়ালাম। আরে বাহ, কি সুন্দর করে ঘুমাচ্ছে। দাঁড়ান, আপনার ঘুমের 12টা বাজাচ্ছি। আস্তে আস্তে ওনার কাছে গেলাম। বিছানার এক কোণে বসে রইলাম আর ভাবতে লাগলাম কি করব। অনেক চিন্তা ভাবনার পরে খুঁজে পেলাম। সকালে তো উনি আমার ঠোঁটে কামড় দিয়েছে, এখন না হয় আমিই দেই কামড়। আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে দিলাম 4 ঠোঁট এক করে। আস্তে আস্তে ওনার ঠোঁট চুষতে লাগলাম। আরে বাহ, অনেক ভালো লাগছে তো। উনি কেমন জানি একটু নড়াচড়া করছে, মনে হয় ঘুম ভেঙে যাচ্ছে ওনার। তাই তাড়াতাড়ি করে একটা কামড় দিলাম। ঠোঁটে কামড় দেওয়ার সাথে সাথেই লোকটা চিৎকার করে উঠল। উফ, এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? ঘুমের মধ্যে আমার ঠোঁটে কামড় দিলে কেন? কেন? আপনি সকালে যে আমার ঠোঁটে কামড় দিয়েছেন, তাই আমিও দিলাম। তাই বুঝি? আমি তো মনে করেছিলাম আমার হবু বউটা একদম বোকা, কিন্তু এখন তো দেখছি আমার থেকেও এক পায়ে গিয়ে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। দেখুন ভাইয়া, আপনি আমাকে সকালে কিস করেছেন, তাই আমি সেটা ফেরত দিলাম। তাছাড়া কিছু বলতেই পারলাম না, তার আগেই কোথা থেকে একটা মেয়ে চলে আসে। সাথে সাথেই মিজান আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আরে নুসরাত, তুমি এইখানে হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? আগে তো কখনো আসো নাই, ব্যাপার কি? ভেবেছিলাম একবারই আসবো, কিন্তু তা তো আর হলো না। শুনলাম তোমার বোনের বিয়ে, তাই চলে আসলাম। ভালো হয়েছে তুমি এসেছো। আমি তো তোমাকে বলতে চাইছিলাম আজকে কল করে। সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার পাশে ওই মেয়েটা কে? আর তুমি ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে কেন? ও মাধবী, আমার হবু বউ।
আর তোমার ভাবি। উনি আমার দিকে তাকিয়ে বলল, মাধবী, এই হলো আমার ফ্রেন্ড। আমি কিছু বললাম না। হঠাৎ করে মেয়েটা মিজানকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি তোমাকে ভালোবাসি মিজান, তুমি শুধু আমার, আমি মরে যাব তোমাকে না পেলে। এইসব কি বলছো তুমি? আমরা শুধু ফ্রেন্ড, আর কিছুই না। আমি মানি না, কিসের ফ্রেন্ড? আমি তোমাকে ভালোবাসি মিজান, এতগুলো বছর ধরে আমি তোমার পাশে আছি, তুমি কি কিছুই বোঝোনি? আরে আমরা খুব ভালো বন্ধু। তাছাড়া আমি মাধবীকে বিয়ে করব, অন্য কাউকে না। ওর জন্য কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করবে? এই মেয়ে তো এখনো নিজের হাতে খাবার খেতে পারে না। তুমি কোথায় আর এই মেয়েটা কোথায়? দেখো নুসরাত, তুমি পাগলামি করো না। তুমি আমার খুব ভালো বন্ধু। আমি চাইলেও পারবো না তোমাকে বিয়ে করতে, কারণ মাধবী যখন ছোট্ট ছিল তখন আমার আব্বু আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। আজকে হয়তো আব্বু নাই, কিন্তু ছেলে হিসেবে আমার দায়িত্ব আব্বুর কথা রাখা। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এটুকু একটা মেয়েকে কি বোঝে সংসারের? আমি যদি তোমাকে না পাই তাহলে আমি আত্মহত্যা করব। আমি কিছু বলছি না, শুধু দেখছি, ভালো লাগছে না। তাই মিজানের রুম থেকে বেরিয়ে দেখি সবাই চলে এসেছে। আম্মু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কথা পরে বলবি, আগে দেখ তো শাড়িটা কেমন হয়েছে, তোর জন্য এনেছি। আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কেন পারবি না? সমস্যা কোথায়? মিজান কি তোকে কিছু বলছে? আমি ভয়ে ভয়ে আব্বুর দিকে তাকিয়ে দেখি আব্বু অনেক রেগে আছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তাই মিজান ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো না। চোখ বন্ধ করে বলে দিলাম। কথাটা বলার সাথে সাথে এই দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিল আব্বু। থাপ্পড়ের জোর সামলাতে না পেরে দেওয়ালের সাথে ধাক্কা লেগে আমার কপাল কেটে যায়। অনেক রক্ত পড়ছে টপ টপ করে। প্রথমে আমি কিছুই বুঝতে পারি নাই, বোঝার আগেই চোখের সামনে অন্ধকার নেমে আসে। আমি অজ্ঞান হয়ে পড়ি। আম্মু দৌড়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। মা, চোখ খুল মা, কি হয়েছে তোর? তাকিয়ে দেখ মা, এটা কি করলে? আমার মেয়ের গায়ে হাত তুলতে পারলে তুমি? আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। কোথাও যাওয়া হবে না। আমার কথা ছাড়া এক পা বাড়ালে খবর আছে। আর মেয়েটা আমারও, তাই কোনটা ভালো আর কোনটা খারাপ আমি বুঝবো। আর এই বিয়েটা হচ্ছে। বলেই চলে গেল আব্বু। যখন আমার জ্ঞান ফিরল তাকিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। পাশেই আব্বু বসে কান্না করছে। আব্বু, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? মারে, আমাকে মাফ করে দে। আমি তোর গায়ে হাত তুলছি। আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক। কিন্তু এই বিয়েটা যদি তুই না করিস, আমি যে মরেও শান্তি পাবো না। আমার বন্ধুকে কথা দিয়েছিলাম। প্লিজ মা, এই বিয়েটা তুই কর। আমি কি করব বুঝতে পারছি না। এইদিকে আমার আব্বু, যে কিনা সেই ছোটবেলায় বুকে আগলে রেখেছে, আর অন্যদিকে ওই আপুটা যে মিজানকে না পেলে মরে যাবে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আব্বু কিছুক্ষণ পরে চলে যায়। তাকে দেখি মিজান আসছে। এই কি সমস্যা তোর? তোকে কে বলেছে এত কথা বলতে? তুই কোন সাহসে বললি আমাকে বিয়ে করবি না? আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। ওই আপুটা আপনাকে অনেক ভালোবাসে। ওই চুপ! একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। কে বলছিল সবাইকে বলতে যে আমাকে বিয়ে করবি না? শুধু শুধু আব্বুর হাতে থাপ্পড় খেয়ে বিছানায় শুয়ে রইলি। লজ্জা করে না এত বড় হয়ে থাপ্পড় খাস? আপনি আমাকে অপমান করছেন নাকি? তাছাড়া আমি আপনাকে ভয় পাই না। চুপ করব কেন? আগে বিয়েটা হোক, তোর এমন অবস্থা করব যে থাক, এখন আর কিছু বলবো না। কেন বলবেন না? কেন বলেন শুনি। বাসর রাতে এমন কিছু করব যে তোমার সব বকবকানি ঘুচিয়ে দিব। বিয়ে বাসর বললেই হলো নাকি? ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পাড়িয়ে রাখবো। ঘুমের ট্যাবলেট কেন? অন্য কিছু দিলেও কাজ হবে না গো। তাই বুঝি? বাসর আপনার কপালে নাই, মনে রাখবেন। তাই তুমি আমাকে চিনো না? আমার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি কি করতে পারি তুমি জানোই না। দেখা যাবে সময় হলে। আর ওই আপুটা কোথায়? চলে গেছে ওর বাসায়।
অবশেষে আমাদের বিয়েটা হয়েই গেল। আমি বাসর ঘরে বসে আছি, একজন ভাবি এসে একটি দুধের গ্লাস দিয়ে গেল আর বলল, মিজান ভাইয়া আসলে যেন এই দুধটা ওনাকে খাইয়ে দেই। এই কথা বলেই চলে গেল। আমি অনেক খুশি, আমার সাথে ঘুমের ট্যাবলেট নিয়ে এসেছি। এতক্ষণ ধরে ভাবতেছিলাম কি করে খাওয়াবো ঘুমের ট্যাবলেট। ভালোই হয়েছে, এখন আমি ওই গ্লাসেই ঘুমের ট্যাবলেট গুলে দিলাম। তারপর গ্লাসটা টেবিলে রেখে খাটের মাঝখানে এসে বসে পড়লাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আসবে। 1 ঘন্টা পর ভাইয়া রুমে আসে আর ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, অনেক ভয় লাগছে। উনি এসে খাটের এক কোণে বসে আর বলে, এই নাও, তাড়াতাড়ি করে এইগুলো পরে আসো। আমি তাকিয়ে দেখে তো অবাক, এই লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? লুঙ্গি আর শার্ট দিচ্ছে পরার জন্য। আপনার মাথা খারাপ নাকি? কেন? এই লুঙ্গি আর শার্ট দিচ্ছেন কেন? আমার অনেক ইচ্ছে যে বাসর রাতে আমার বউ লুঙ্গি আর শার্ট পরবে। যাও, তাড়াতাড়ি করে পরে আসো। পারবো না শার্ট আর লুঙ্গি পরতে, শয়তান বেটা। এটা কোনো ইচ্ছা হলো? আমার কথা বলার সাথে সাথেই কি যেন একটা আমার কপালে ধরলো। তাকিয়ে দেখি পিস্তল। এই মেয়ে এত কথা বলছো কেন? বেশি লাফালাফি করলে এক চাপে ওই পারে পাঠিয়ে দিব। আমার অনেক ভয় লাগছে, তাই ভয়ের কারণে কান্না শুরু করে দিলাম। আম্মু গো, আমাকে কোন গুন্ডার হাতে তুলে দিলে? এই কান্না থামিয়ে লুঙ্গি আর শার্ট পরে আসো, না হলে কিন্তু। আমি আর বললাম না কিছু। তাড়াতাড়ি করে লুঙ্গি আর শার্ট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অমনি পেছন থেকে ডেকে বলে, বউ গো, তুমি ওয়াশরুমে যাচ্ছ কেন? এখানে আমার সামনে পড়বে। আমি খুব অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই শাড়ি খুলে লুঙ্গি আর শার্ট পরো, তাড়াতাড়ি করো, না হলে কিন্তু মেরে দিব। এইভাবে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে কাজ হবে না। আমি কান্না করে দিলাম। ঠিক আছে, এত কান্না করতে হবে না, যাও, তাড়াতাড়ি করে আসবে। আমি কান্না করতে করতে ওয়াশরুমে চলে এলাম। লুঙ্গি আর শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি, ইস রে, কি খারাপ লাগছে আমাকে। এই লোকটা এমন কেন? গুন্ডা কোথাকার। কি হলো, এত সময় লাগে কেন? আমি আসবো নাকি? ওনার কথা শুনে তাড়াতাড়ি করে রুমে আসলাম। হায় আল্লাহ, আমার বউটাকে লুঙ্গি আর শার্টে অনেক ভালো লাগছে। এই নাও, এবার দুধটুকু খেয়ে নাও। আমি তো অবাক, কি বলে? এই দুধে তো ঘুমের ট্যাবলেট আছে। এইটা যদি আমি খাই তাহলে তো, আল্লাহ গো বাঁচাও আমাকে, কি করব এখন? না, এটা আপনার জন্য, আমি খাবো না। চুপচাপ খেয়ে নাও বলছি, না হলে গুলি করে মেরে ফেলবো। আমি তো শেষ এইবার। কি হলো, এত কি চিন্তা করছো? তাড়াতাড়ি নাও আর ঝটফট খেয়ে ফেলো। আমি কি করব এখন বুঝতে পারছি না। এক হাতে পিস্তল আর অন্য হাতে ঘুমের ট্যাবলেট মেশানো দুধের গ্লাস। কি করব এখন? এটা আপনার জন্য। আমার জন্য তো কি হয়েছে, নাও বলছি। আমি গ্লাসটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেলাম। এটা কি গ্লাসে? যে গ্লাসে দুধ ছিল ওইটা কোথায়? গ্লাসের দুধ আমি খেয়ে নিয়েছি, আর এটা তোমার জন্য। তাড়াতাড়ি খেয়ে নাও। আমি এসব খাই না, আর এটা তো খাওয়া ভালো না। তোমাকে বলছি খাওয়ার জন্য, এত বেশি কথা বলো কেন? আপনি যা বলবেন তাই হবে নাকি? কিছুক্ষণ আগে বলেন লুঙ্গি আর শার্ট পরে আসার জন্য, আর এখন আবার বলছেন মদ পান করার জন্য। শয়তান বেটা, জীবনেও বউ পাবেন না। বউ না পাইলে সমস্যা নাই, তোমাকে বলছি খাওয়ার জন্য খেয়ে নাও। আমি এসব আগে কখনো খাইনি, আমার অভ্যেস নেই, পারবো না খেতে। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কেন চোখ বন্ধ করব কেন? আপনার মতলব ঠিক লাগছে না। আপনি আমার থেকে দূরে থাকবেন। এত কথা বলছো কেন? চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ না করলে এখনই গুলি করে উড়িয়ে দিব। ও আম্মু, আব্বু, কই গো তোমরা? কার হাতে তুলে দিছো আমাকে? কথায় কথায় বলে গুলি করে দিবে। আরে ওই চুপ, চোখ বন্ধ করবা কিনা? আর এত কান্না করার কি আছে? যদি আবারও কান্না করো তাহলে তোমার এমন অবস্থা করব। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি কিন্তু ভয় পাই না আপনাকে, শুধু ভয় পাই আপনার হাতের পিস্তলটাকে। আপনার হাতে যদি পিস্তল না থাকতো তাহলে আমি আপনার এমন অবস্থা করতাম যে আপনি নিজেও ভাবতে পারতেন না। চুপ, চোখ বন্ধ করো, তোমাকে খাইয়ে দিচ্ছি। না, আপনার প্রয়োজন নেই, আমি নিজের হাতেই খেতে পারি।
হে আল্লাহ, তুমি কোন পাপের কারণে এই মাসুম বাচ্চার কপালে এরকম একটা গুন্ডা ছেলেকে দিলে? আমি গ্লাসটা হাতে নেই, অনেক বাজে গন্ধ। আমি তো হাতে নিয়ে তাকিয়ে দেখছি, কি করে খাবো? কি এত চিন্তা করছো? তুমি নিজে খাবে নাকি আমি খাইয়ে দেব? ওনার কথা শুনে খুব ভয় লাগছে। অবশেষে নিরুপায় হয়ে এক চুমুক খেয়ে নিলাম। আমার মাথাটা কেমন যেন করছে। তুমি একটু বেশি কথা বলো, তাই এই মদের নেশায় তোমাকে মাতাল করতে হলো। সরি। আপনি একটু বেশি বুঝেন, তাই আমি আপনার দুধের গ্লাসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছি। আরে পাগলি, আমি খাইনি, ওই গ্লাসের দুধ ফেলে দিয়েছি। তুমি তো বিয়ের আগেই বলেছিলে ঘুমের ট্যাবলেট খাওয়াবে। আমি জানি তুমি যা বলবে তাই করবে। এখন কি করবে বলো? তুমি তো হেরে গেলে, আমি তো তোমাকে এখন কিছু একটা করব। আরে ওই গুন্ডা কোথাকার বদমাস ছেলে, আমাকে কি বোকা মনে হয় আপনার? আপনি যে মদের বোতল আনছেন আর খাটের নিচে রাখছেন ওইটা আমি জানি, তাই তো সব মদ ফেলে দিয়ে 7 আপ রাখছি। আমি তো এখন মদ পান করি নাই, মাতাল বানাবেন কি করে? ওরে আল্লাহ, এই পিচ্চি তো আমার থেকে বেশি চালাক। তুমি যখন মাতাল হও নাই, এখন তোমাকে মাতাল করব। আমার নেশায় আসক্ত করব তোমাকে। কি ব্যাপার, আপনি আমার দিকে আসছেন কেন? দেখুন, আমার কাছে আসবেন না। আমি নিরীহ প্রাণী, খুব অবুঝ এবং ছোট্ট একটি মেয়ে। আমার কাছে আসলে কিন্তু আপনার নামে মামলা করব। মামলা তো সকালে করবে, এখন তো কিছু একটা করি, তারপরে সকালে ঘুম থেকে উঠে মামলা করতে যাব তোমাকে নিয়ে। দেখুন, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কাজ হবে না, কেউ আসবে না। তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই আমার যা ইচ্ছা তাই করবো। তাড়াতাড়ি শার্টের বোতাম খুলো। শার্টের বোতাম খুলবো মানে? শার্টের বোতাম খুলতে বলছি। পারবো না। তাহলে তুমি খুলবে না? বলেই এক টানে আমাকে ওনার কাছে নিয়ে গেলেন। কি করছেন এইসব? আমাকে এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমার বউকে জড়িয়ে ধরেছি, তোমার সমস্যা কোথায়? আমার ভয় লাগছে, প্লিজ ছাড়ুন। সত্যি কি তুমি কিছুই বুঝো না? আমি কি চাই তুমি কি জানো না? আমার চোখের দিকে তাকিয়ে দেখো একটিবার। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। ওনার নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ওনার চোখ দিয়ে মনে হচ্ছে কোনো নেশার ঘরে আছে। আপনার চরিত্র ঠিক নেই, আমাকে ছাড়ুন। কে বলেছে আমার চরিত্র ঠিক নাই? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। পিচিটা মনে হয় ভয় পাচ্ছে, তাই আলতো করে ঠোঁটের স্পর্শ দিলাম ওর ঘাড়ে। সাথে সাথেই পিচ্চিটা কেঁপে উঠল। কি করছেন এসব? ছাড়ুন। আমার কেমন জানি লাগছে ওনার ঠোঁটের স্পর্শে। আমার শরীরে কেমন জানি অজানা এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার কেন জানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি আছে ওনার স্পর্শে? খুব ইচ্ছে করছে ওনার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে। এই পিচ্চি, চোখ বন্ধ করে আছো কেন? তোমার কি আমার আদর লাগবে না নাকি? আমি কি বলবো বুঝতে পারছি না। ওনার কথার সাথেই যেন কোনো নেশা ছড়িয়ে আছে। আমি কিছু বলছি না, চোখ বন্ধ করে আছি। খুব ইচ্ছে করছে আলতো করে ছুঁয়ে দিতে ওনার ঠোঁট দুটো, কিন্তু কিছু বলতে পারলাম না। আমি একেবারে ওনার সাথেই মিশে আছি। উনি অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। উনি আবার আমার ঘাড়ে ওনার ঠোঁটের স্পর্শ দিলেন, কিন্তু হঠাৎ করে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে চুষতে লাগলেন। আমার সারা শরীরে যেন মনে হয় বিদ্যুৎ বয়ে যাচ্ছে। ছাড়ুন। বললেই কি ছেড়ে দিব নাকি? আমি তো আজকে তোমার মাঝে হারিয়ে যেতে চাই, ডুবে যেতে চাই তোমার ভালোবাসার সাগরে। আমার এই পিচ্চি বউটাকে সারা জীবন ধরে ভালোবাসতে চাই। এই পিচ্চি থাকবে তো আমার পাশে? থাকবো। আমি কি আপনার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে পারি? খুব ইচ্ছে করছে নাকি? হুম। আমার চরিত্র ঠিক নাই, তাই তুমি যদি আমার ঠোঁটে স্পর্শ করো তাহলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। বলেই কোলে তুলে নিলেন। সমস্যা নেই, কিন্তু আমার খুব ইচ্ছে করছে আপনার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে। এই পিচ্চি, তুমি কি আমার সন্তানের মা হবে? হুম। সত্যি? তাহলে তো তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি কিন্তু অনেক দুষ্টু, তোমাকে অনেক জ্বালাবো। বলেই আমি আমার পিচ্চি বউকে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপরে দুজনে হারিয়ে গেছে সুখের সাগরে। বাসর ঘরে কি হয় ওইটা আর বলবো না, আপনারা বিয়ে করে জেনে নিবেন। ওরা বাসর করছে, আপনারা চোখ বন্ধ করে রাখবেন। অন্যের বাসর দেখতে নেই। এইবার তাহলে গল্পে আসি। ফজরের আজানের ধ্বনি শুনে আমার ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখি ওই গুন্ডা স্বামীটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভালো করে সবকিছু দেখলাম। কালকে রাতের কথা মনে পড়তেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি তো কান্না শুরু করে দিলাম। আমার কান্না শুনে উনি ঘুম থেকে লাফিয়ে উঠলেন আর বলতে লাগলেন,
ও সোনা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? খারাপ কোনো স্বপ্ন দেখছো নাকি? ওরে আল্লাহ, আমার সব কিছু শেষ হয়ে গেছে গো। আপনি আমার সব কিছু কেড়ে নিয়ে এখন বলছেন কি হয়েছে আমার? আমি আবার কি করলাম? আপনি আমার সব কিছু কেড়ে নিয়েছেন, এখন আমার কি হবে? আমাকে তো কেউ বিয়ে করবে না। আমার কত স্বপ্ন ছিল, আমার বিয়ে হবে, সংসার হবে, আমার অনেকগুলো বাচ্চা হবে, আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল। পাগলিটা মনে হয় ভুলে গেছে যে আমাদের কালকেই বিয়ে হয়েছে। আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? আমি আপনার নামে মামলা করব। বিছানায় কি বালিশ নাই নাকি? আমার উপরে শুয়ে আছেন কেন? দূরে সরে যান। সোনা বউ, আমার ভুল হয়েছে। বলেই আমাকে ছেড়ে একটু দূরে যায়। আমি কান্না করতে করতে ওয়াশরুমে চলে এলাম। ওরে আল্লাহ, রাতে তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি বসে আছে। ওরে আল্লাহ, এই পিচ্চিটাকে মায়াবী লাগছে কেন? ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, সাদা রঙের জামা পরেছে, চুলের পানিতে ভিজে গেছে। ইসরে, কিছু একটা করতে হবে। এই পিচ্চি তো কিছুই করতে দিবে না, এখন যা করার জোর করেই করতে হবে। এইভাবে তাকিয়ে আছেন কেন? জীবনেও কি মেয়ে মানুষ দেখেন নাই বুঝি? উনি আমার কথার উত্তর দিলেন না। যেই আমি ওনার সামনে গেলাম, অমনি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে শুয়ে পড়লেন। আমি কিছু বলতে যাব তার আগেই একটা ওড়না দিয়ে আমার মুখ বেঁধে দিলেন। অনেক কান্না পাচ্ছে আমার। এই লোকটা এমন কেন? অনেক চেষ্টা করছি ওনাকে সরানোর জন্য, কিন্তু পারছি না। ওনার হাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরে আছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। সরি গো সোনা বউ, তুমি একটু বেশি কথা বলো, তাই তোমার মুখ বেঁধে দিলাম। তোমাকে এইভাবে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। এত নড়াচড়া করছো কেন? আমি জানি রাতে যেটা হয়েছে সেইটা তোমার অজান্তেই হয়েছে। এখন তুমি আর আমার কাছে আসবে না, তাই এমনটা করলাম। ওরে শয়তান, আমাকে মেরে ফেলবে নাকি? রাতের জন্য আমি এখনো ভালো করে হাঁটতে পারছি না। এখন যদি আবারও কিছু করে, আমি তো শেষ। কি করব? মুখ বেঁধে দিয়েছে, বলতেও পারছি না। মা, আমার পিচ্চি বউ। ওনার স্পর্শগুলো যেন অনেকটাই কষ্ট দিচ্ছে। ওনার আমার প্রতি কোনো খেয়াল নেই। উনি আছেন ওনার নেশার ঘোরে। কিছুক্ষণ পরে ওনার বোন এসে দরজায় টোকা দিল। মিজান, এই মিজান, দরজাটা খুলতো। হায় আল্লাহ, কি বলে? দরজা খুলবো কি করে? এখন তো বউকে আদর করছি। এত সকালে ডাকছিস কেন? ঘুমাচ্ছি তো। এখনো তো ঘুমিয়ে আছিস তুই? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। মাধবী কি এখনো ঘুমিয়ে আছে নাকি? মাধবী ঘুমিয়ে আছে, তুই যা, আমরা আসছি। শয়তান বেটা, আমি ঘুমিয়ে আছি। একবার মুখের বাঁধন খুলে দে, তারপর দেখাবো। ঠিক আছে, আমি গেলাম, তাড়াতাড়ি আয়। আপু চলে যেতেই উনি আমার মুখের বাঁধন খুলে দিলেন। সোনা বউ, চলো গোসল করে নাস্তা করতে যাব। উনি কোলে তুলে নিয়ে ওয়াশরুমে। আমি চুপচাপ করে আছি, কিছুই বলছি না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। সাথে ওই শয়তান বেটাও আছে। নাস্তার টেবিলে সবাই বসে আছে। উনি গিয়ে একটা চেয়ারে বসে, আর আমিও একটা চেয়ারে বসে কাঁদতে লাগলাম। কি হয়েছে মা? কান্না করছিস কেন? মামা, মামি, দাদা, দাদি, মামাতো ভাই বোন আরো অনেকেই বসে আছে। আপনাদের এই গুন্ডা ছেলেটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি। সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে আসলাম, তারপরে আমার মুখ বেঁধে আবারও আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি এই গুন্ডার নামে মামলা করব। হায় আল্লাহ, আমার মান সম্মান শেষ করে দিল এই মেয়ে। ওর কথা শুনে সবারই খাবার গলায় আটকে গেছে। দাদা তো কাশতে কাশতে চলে গেলেন, অনেকেই চলে গেছে। কেউ কেউ আবার আমার দিকে তাকিয়ে হাসছে। ওরে আল্লাহ, এই মেয়েটা কি বোকা নাকি? এই মেয়ে, তাড়াতাড়ি ওঠো। কেন এখন আবারও নিয়ে গিয়ে ওইটা করবেন নাকি? ওরে আল্লাহ, মেয়ে কি বলে এইসব? সব কথা শুনে বাকি যারা ছিল তারাও চলে গেছে। এই, তোমার কি একটুকু লজ্জা নেই? কেন লজ্জা থাকবে কেন? আপনি যখন করেন তখন লজ্জা করে না আপনার? আমি বললেই লজ্জা? ওরে আল্লাহ, তুমি কি বোকা নাকি? আচ্ছা শোনো, আমি তোমার কি হই? আপনি আমার স্বামী। আচ্ছা, তোমার কি ছোট পুতুলের মতো একটা বাচ্চা লাগবে না? লাগবে। তাহলে তুমি এরকম বোকামি করছো কেন? আমি তোমার স্বামী, তোমার উপর পুরো অধিকার আমার আছে। তোমার কাছে যাব, তোমাকে আদর করব। আর আমি যদি তোমার কাছে না যাই, তোমাকে আদর না করি, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? কেন কাছে আসতে হবে কেন? বাচ্চা তো। কি হলো, থেমে গেলে কেন? বলো,
বাচ্চা কি কোথা থেকে আসবে বলো? আপনাদের কথার মাঝে ওনার কল আসে। উনি কল রিসিভ করে দূরে চলে যায়। আমিও নাস্তা শেষ করে রুমে চলে আসি। আন্টি, ও আন্টি শোনো, রোহানের বড় বোনের বিয়ে, যেতে হবে আমাকে আজকেই। কি করব বলো? যেতে তো হবেই। মাধবীকে সাথে নিয়ে যাবি নাকি বাসায় রেখে যাবি? মাধবীকে সাথে নিয়ে যাবি নাকি বাসায় রেখে যাবি? বাসায় থাক, সাথে নিয়ে গেলে আবার পাগলামি শুরু করবে। ওর তো মাথার একটা তার ছেঁড়া, একটা বললে আরেকটা বোঝে। তাই বলে বউ রেখে তুই একা বিয়ে বাড়িতে যাবি? ওখানে থাকবি কতদিন? 3 দিন থাকবো, তারপর চলে আসবো। কালকেই বিয়ে করছিস তুই, আর এখন বউ রেখে বন্ধুর বোনের বিয়েতে যাবি, আবার তাও 3 দিনের জন্য? তোমার ওই পাগলি মেয়েটা আমার সাথে যাবে না। ও আমার সাথে যদি যায় তাহলে সাথে নিয়ে যাব। যাও গিয়ে বলো যাবে কিনা, আমি আজকেই রওনা দেব। ওনার কথা শুনে মামা মামি আমার রুমে আসে। আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে মামি রুমে আসে আর বলে, মিজানুর বন্ধুর বোনের বিয়েতে যাবে, 3 দিন থাকবে ওখানে, তুইও কি যাবি সাথে? না আমি যাব না কোথাও। ওনার যাওয়ার ইচ্ছে থাকলে উনি একা যাক, আমি কেন যাব ওনার সাথে? কি বলছিস? তোর স্বামী যাবে 3 দিনের জন্য থাকতে? তোদের তো নতুন বিয়ে হয়েছে, সাথে যাবি না? না যাব না। উনি গেলে আমি একটু বাঁচবো। আমার কথা শুনে মামি রুম থেকে বেরিয়ে নিচে ওনার কাছে চলে আসে। উনি সোফায় বসে টিভি দেখছিলেন। মামিকে দেখে বললেন, উনি আন্টি, মাধবী কি যাবে নাকি আমার সাথে? না, যাবে না। কেন যাবে না? জানি না কেন যাবে না। আমি বলছি যাওয়ার কথা, কিন্তু ওর নাকি ইচ্ছা নাই। তুই একাই চলে যা। ইচ্ছা নাই মানে? ওকে যেতেই হবে। কেন? তুই তো এইমাত্র বললি ওর যাওয়ার ইচ্ছা থাকলে যাবে, আর ইচ্ছা না থাকলে যাবে না। এখন আবার বলছিস ওর যেতেই হবে, এর মানে কি? আমি একা যাব, আরও যাবে না, সেটা কি করে হয়? দুজনে না হয় বিয়ে বাড়িতে একটু আনন্দ করে আসবো। আমাকে বোঝাতে হবে না, তুই গিয়ে ওকে বোঝা। আমার কথা শুনছে না, আর তুইও তো জানিস ও এক কথার মানুষ, যা বলে তাই করে। শোনা বউ, তোমাকে তো যেতেই হবে, না গেলে তো খেলা জমবে না। নতুন বিয়ে করছি, এত তাড়াতাড়ি তোমাকে ছাড়া থাকবো, সেটা কি করে হয়? রুমে আসে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। উনি আমার পাশে এসে বসেছে। বুঝতে পারি নাই। শোনা বউ গো। আমি চোখ খুলে তাকিয়ে দেখি উনি আমার পাশে বসে আছে। কি হয়েছে? দেখছেন না আমি ঘুমিয়ে গেছি? সরি গো। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমরা যাব। আমি যাব না। আপনি ওইখানে গিয়ে আমাকে শাস্তি দিবেন না, তা আমি খুব ভালো করেই জানি। তুমি যাবে মানে যাবে, কোনো কথা শুনতে চাই না আমি। আমি যাব তো, এত রাগ দেখান কেন? আমি বেশি কিছু বললাম না। রেডি হতে লাগলাম। কালো একটা শাড়ি পরেছি, সব কিছু ম্যাচিং করে পরেছি। ওনার সামনে এসে দাঁড়িয়ে বললাম, আমি রেডি, এইবার চলেন। কি হলো? উনি এইভাবে তাকিয়ে আছে কেন? আমি আবারও বললাম, চলেন আমি রেডি। উনি কোনো কথা বলছে না। হঠাৎ করে আমাকে একটানে ওনার কাছে মিশিয়ে নিলেন। এক হাত দিয়ে আমি কোমর চেপে ধরে আরেক হাত দিয়ে আমার মুখের সামনে চুলগুলো কানের কাছে গুজে দেই। আপনি এমন কেন? কেমন গো শোনা বউ? আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন। ওনার কথা শুনে মনে হচ্ছে উনি কোনো নেশার ঘোরে আছে। আপনি সবসময় ইমোশনাল হয়ে থাকেন কেন? আমাকে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি? জান গো, তোমাকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। উফ, খুব ইচ্ছে করছে তোমাকে আদর করতে। উনি কথাগুলো আস্তে আস্তে বলছে, আমার কানের কাছে মুখ এনে। আমার নিজের কাছে এখন নিজেরই মাতাল মনে হচ্ছে। উনি হঠাৎ করে আমার ঘাড়ে আলতো করে চুমু দিতে লাগলেন, অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আমি অনেক কষ্ট করে শাড়ি পরছি। ছাড়ুন। তোমার শাড়ি খুলে আবার আমি ঠিক করে পরিয়ে দিব। আপনি যদি আমাকে না ছাড়েন তাহলে আমি যাব না। বলার সাথে সাথেই আমাকে ছেড়ে একটু দূরে যায়। ছেড়ে দিলাম, এখন চলো। তুমি না গেলে তো হবে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বাসায় সবার কাছে থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমার আবার গাড়িতে উঠে ঘুম পায়। আমি ওনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা পর আমরা ওনার বন্ধুর বাসায় আসলাম। মাধবী, এই মাধবী, উঠো, আমরা এসে পড়ছি। আমার অনেক ঘুম পেয়েছে, তাই উঠছি না। ওনার বন্ধুর গাড়ির সামনে এসে, কিরে মিজান, গাড়িতে বসে থাকবি নাকি নেমে আসবি? তোর ভাবি ঘুমিয়ে আছে, আমার বুকের উপর মাথা দিয়ে নামবো কি করে? এখন ঠিকই বউকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে নিয়ে এসেছিস,
আর আমরা যদি কখনো ভুলে তোর উপর মাথা রাখতাম, সাথে সাথেই ধাক্কা দিয়ে ফেলে দিতি। তোর বউকে ডাক দে। তুই একটু দূরে সরে যা, আমি ওকে তুলছি। ঠিক আছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটু একটু কথা শুনছি। হঠাৎ করে কেন জানি নিঃশ্বাস নিতে পারছি না। চোখ খুলে তাকিয়ে দেখি উনি আমার ঠোঁট দুটোতে চুমু খাচ্ছে, যার কারণে নিঃশ্বাস নিতে পারছি না। আমি ওনাকে সরানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, তাই আলতো করে ওনার ঠোঁট কামড়ে দিলাম। সাথে সাথেই আমাকে ছেড়ে দেয়। আমার তো দম বন্ধ হয়ে গেছিল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর উনিও হাঁপাতে শুরু করলেন। এটা কি হলো? তোমাকে কখন থেকে ডাকছি, শুনছই না, তাই একটা কিস করলাম। কত মিনিট কিস করেছেন? কেন, ফেরত দিবা নাকি? 5 মিনিট হবে। উনি বলার সাথে সাথে আমি আবারও ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে চুষতে লাগলাম। এক সময় আমার নিজের নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে। আমি মনে হয় ওনাকে তবুও ছাড়ছি না। প্রায় 7 মিনিট পরে ছেড়ে দিলাম। উনি হাঁপাতে হাঁপাতে গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়িতেই বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। কিরে, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, তোর ভাবি উঠছে না দেখে তাই একটা কিস করলাম। 1 মিনিট হবে। সে ঘুম থেকে উঠে বলতেছে আমি তাকে কত মিনিট কিস করছি। আমি মজা করে বললাম 5 মিনিট হবে, তাই ও এখন পুরো 7 মিনিট কিস করছে। ওরে আল্লাহ, তোর বউ তো মনে হয় অনেক রোমান্টিক। রোমান্টিক না ছাই, এখনো আমি নিরামিষই রয়ে গেলাম। সে কি, তুই এখনো নিরামিষ আছিস? সমস্যা নেই, আমার বউ অনেক রোমান্টিক। তোর বউকে সব কিছু বুঝিয়ে দেবে। আর শোন, নুসরাত এসেছে ওর ছোট ভাইকে নিয়ে। ও আচ্ছা। তোর বউকে গাড়ি থেকে নেমে আসতে বল। মাধবী, গাড়ি থেকে নেমে আসো তাড়াতাড়ি। সোনা বউ, তোমার তো খিদে পেয়েছে। আমি গাড়ি থেকে নেমে ওনার কাছে গেলাম। ওনার পাশে দাঁড়িয়ে আছে ওনার বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বন্ধু আমাকে ভালো থাকতে দিচ্ছে কই? সব সময় খারাপ মতলবে থাকে, লুচ্চা একটা। আস্তে আস্তে বললাম। কিছু একটা বললেন নাকি শুনতে পাইনি? না, কিছু বলি নাই। দুপুর হয়ে গেছে, আমার খিদে পেয়েছে এখন। খিদে পেয়েছে আমি তো সেই কখন থেকেই বলছি। আমি জানি আমার এই বউটা সব কিছু সহ্য করতে পারলেও খিদে সহ্য করতে পারে না। এইবার বাসায় চলো। আমরা বাসায় গেলাম, সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। বাসার সবাই অনেক ভালো। রোহান ভাইয়ার বউ অনেক মিষ্টি। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। দুপুরে খাবার খাওয়ার পরে আমি রোহান ভাইয়ার বউ, দাদি, বোন আর নুসরাত আপু সবাই একসাথে বসে গল্প করছি। এমন সময় উনি আসেন। হাই লেডিস, তোমরা সবাই একসাথে কি করছো গো? ওগো আমার স্বামী, এসেছো আমাকে খুঁজতে খুঁজতে? কি ব্যাপার? তুমি তো তোমার বন্ধুর সাথে বাজারে গিয়েছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? তেমন কিছু না, মাধবী গাড়িতে চলাচল করতে পারে না। ও অনেক ক্লান্ত, ঘুমাতে হবে এখন, না হলে বাসার সবাইকে পাগল করে দিবে যখন ওর মাথা ব্যথা উঠবে। ওর থেকে তো তোমার মাথা ব্যথা বেশি করবে। ঠিক আছে, নিয়ে যাও। এই মাধবী, আসো। আমি চুপচাপ চলে এলাম ওনার সাথে। সত্যি বলতে আমার অনেক ঘুম পেয়েছে। রুমে এসে আমাকে শুইয়ে দিয়ে একটা চাদর টেনে দেয় আমার গায়ে, আর কপালে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আমার সোনা বউ, ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাশে আছি। উনি আলতো করে চুমু দিলেন আমার কপালে, আর হাতও বুলিয়ে দিচ্ছে। আমি কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। যখন হঠাৎ ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখি উনি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। হঠাৎ করে কে যেন দরজায় টোকা দিল। কে? দরজার ওপাশ থেকে রোহান ভাইয়ার বউ উত্তর দিলেন, আমি গো, সন্ধ্যা হয়ে গেছে, দাদি এসে তোমাদেরকে ডেকে গেছেন, তোমরা মনে হয় শোনো নাই, তাড়াতাড়ি উঠে পড়ো। আচ্ছা, মিজান কি এখনো ঘুমিয়ে আছে নাকি? উনি ঘুমিয়ে আছে, আপনি যান, আমরা আসছি। ভাবি চলে গেছেন। এখন ওনাকে আস্তে করে ডাক দিলাম, এই যে উঠুন, সন্ধ্যা হয়ে গেছে। আমি আস্তে করে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দিলাম। এখন তো দেখছি উনি আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। ওগো শুনছো, ওঠো না গো, সন্ধ্যা হয়ে গেছে। আর কত ঘুমাবে? এইবার তো আমাকে ছাড়ো। আরে বাহ, এত মিষ্টি করে আমাকে কে ডাকছে? এই কি হয়েছে? আপনি কি শুনতে পাচ্ছেন না? আমার অনেক খিদে পেয়েছে, উঠুন। আমার খিদের কথা শুনে তাড়াতাড়ি করে উঠে গেছে। উনি জানেন আমার যখন খিদে পায় তখন মাথা ঠিক থাকে না। ওরে আমার লক্ষ্মী বউ, তোমার খিদে পেয়েছে,
আগে বললেই পারতে। তুমি রুমে থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলে উনি চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে বসে আছি। আমি সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে ঢুকে দেখি নুসরাত রান্না করছে। মিজান, তুমি রান্না করে হঠাৎ কি মনে করে? ভালোই আছে তাই না পিচি বউ নিয়ে? হুম, ভালো আছি। আন্টি কোথায়? এই যে আমি এইদিকে তোমার আঙ্কেলকে চা দিতে গিয়েছিলাম। তা বাবা, তুমি হঠাৎ রান্নাঘরে কি মনে করে? কিছু লাগবে তোমার? আন্টি, মাধবীর খিদে পেয়েছে। ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি খাবার দিচ্ছি। এখন তো দেখছি বউয়ের জন্য খাবারও নিয়ে যাচ্ছ। তুমি তো কখনো নিজের খাবার নিজে নিয়ে খাও না, এখন দেখা যাচ্ছে বউ ভক্ত হয়ে গেছো। বউটা আমার, তাই ওর সব খেয়াল রাখার দায়িত্বটাও আমার। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, উনি এখনো আসছে না, তাই ভালোও লাগছে না। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই হাতে মেহেদি পড়ছে। রোহান ভাইয়ার বউ আমাকে দেখে বললেন, এই মাধবী বসো, তোমার হাতেও মেহেদি পরিয়ে দিই। আমিও বসে পড়লাম মেহেদি দিতে। কোত্থেকে জানি নুসরাত আপু চলে আসেন, আর উনি বলেন, আরে মাধবী, তুমি মেহেদি পড়ছো? আপু আপনিও পড়বেন নাকি? না, তুমি বলো, দাও তোমার ওই হাতে আমি মেহেদি পরিয়ে দিই। তুমি আমার জীবন থেকে মিজানকে কেড়ে নিয়েছো, তোমাকে তো আমি ছাড়বো না। আর কিছুদিন যাক, তারপর তোমাকে মিজানের জীবন থেকে সরিয়ে দিব। এইদিকে মিজান খাবার হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে মাধবী সবার সাথে বসে এখানে হাতে মেহেদি পড়ছে। মিজানকে দেখে দাদি বলে উঠলেন, কি গো, খাবারটা কি আমাকে দেওয়া যাবে? এদিকে নিয়ে আসো খাবারটা। দাদির কথা শুনে উনি এইদিকে আসেন, আর উনি বললেন, তুমি এখানে কি করছো? তোমার নাকি খিদে পেয়েছে? তোমাকে তো বলেছিলাম রুমে থাকতে। অনেকক্ষণ ধরে রুমে বসে আছি, আপনি আসছেন না, তাই নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই মেহেদি পড়ছে। তাই তুমিও সবার সাথে মেহেদি পড়তে বসে গেলে। এখন খাবারগুলো খেয়ে নাও তাড়াতাড়ি। আমি কি করে খাবো? 2 হাতে তো মেহেদি পড়ে আছি। হা করো, আমি খাইয়ে দিয়েছি তোমাকে। কি যে বলেন না, এত লোকের সামনে আমাকে খাইয়ে দিবেন? আমার কি লজ্জা লাগে না বুঝি? আমি খাবো না। ওরে আমার লজ্জাবতী বউরে, এত লজ্জা পেতে হবে না। হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সব আমার কপাল, আজ পর্যন্ত তোমার ভাই আমাকে খাইয়ে দেবে তো দূরের কথা, কখনো এটা বলেনি বউ তোমার কি খিদে পেয়েছে। আর তুমি তোমার বউকে মুখে তুলে খাইয়ে দিয়েছো। কোথা থেকে যেন রোহান ভাইয়া চলে আসে, সাথে একটা আছে মনে হয়, বন্ধু হবে। এই কি বললে তুমি? আমি তোমাকে কখনো মুখে তুলে খাইয়ে দেইনি। আর মিজান, তুই তোর বউকে ভালোবাসিস, তো রুমে গিয়ে ভালোবাস। তোর জন্য আমার লক্ষ্মী বউটা দুপুরে আমার সাথে ঝগড়া করছে। তাই নাকি? আমাকে নিয়ে তোরা ঝগড়াও করছিস? তা আমি জানতে পারি কি নিয়ে আমার মিষ্টি ভাবি তোর সাথে ঝগড়া করছে? এই, তুমি তাকিয়ে আছো কেন? হা করো। আমি ওনার কথা শুনে খাবার মুখে নিলাম। রোহান ভাইয়া গিয়ে ভাবির পাশে বসে, আর ছেলেটা নুসরাত আপুর সাথে বসে। আস্তে আস্তে কি যেন একটা বলছে, আমরা শুনতে পারছি না। ওই ছেলেটা হলো নুসরাত আপুর ছোট ভাই আরিয়ান। আপু, ওই মেয়েটা কি? ওই মেয়েটা হলো মিজানের বউ। আপু, তুমি তো মিজান ভাইয়াকে ভালোবাসো, তোমার সামনে ভাইয়া বউ নিয়ে বসে আছে, তোমার কি কষ্ট হচ্ছে না? কি আর করবো বলো, দেখে যেতে হবে। আমি ওই মেয়েটাকে ছাড়বো না, মিজানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। উফ, দেখতে কি সুন্দর, একদমই পরী মনে হচ্ছে। মায়াবী চোখের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না। এই মেয়েটাকে তো আমি আমার রানী বানাবো। কি রে, চুপ কেন? কই কিছু না। কি ব্যাপার, তোরা 2 ভাই বোন মিলে কি ফিসফিস করছিস? কই কিছু না তো। আচ্ছা ভাবি, আমরা সবাই আজকে শাড়ি পরবো ইভা আপুর গায়ে হলুদে। সবার জন্য শাড়ি এনেছে আব্বু। আমিও পরবো শাড়ি। তোমার জন্য আছে। আমিও পরবো শাড়ি। তোর আবার কি হলো? মাধবীর শাড়ি পরবে, তোর সমস্যা কোথায়? ও শাড়ি পরতে পারে না, ও লুঙ্গি পরবে। ও লুঙ্গি, তুই স্বার্থপর। তোর কারণে ধুইতে হয়েছে বউয়ের কাপড়। বউ শুনে নাই কথা, আমার করলো ঝাড়ু পেটা। এখনো তো যায় না,
লুঙ্গি সেই পিটানোর ব্যথা? আমিও কি লুঙ্গি পরবো নাকি গো? না গো সোনা বউ, তোমার পড়তে হবে না। মিজান, তুই কি আর কোনো কথা খুঁজে পেলি না? তোর জন্য আমার 12টা বেজে যাবে। আমি শাড়ি পরবো। ও দাদি, বলেন আমি লুঙ্গি পরবো না। তুমি শাড়ি ঠিক করবে নাকি নিজেকে ধরে রাখবে? কোনটা? শাড়ি পরার আগে তো টপ করে পরে যাও, তখন কি হবে? দেখেছো, বউ যদি শাড়ি পরে পড়ে যায় তখন ব্যথা হবে, সেজন্য মিজান বউকে শাড়ি পরতে দিচ্ছে না। আর তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। মিজান ভাই, তোর বউকে খাওয়ানো শেষ, এবার তুই এখান থেকে রুমে যা ভাই, প্লিজ। আমি প্লিজ ভাই, চুপ, একটা কথাও বলিস না। তুই যা, তুই তোর বউকে নিয়ে কথা বলবি, আর এদিকে আমার কপালে দুঃখ আছে। ঠিক আছে, চলে যাচ্ছি। আসো সোনা বউ, আমরা রুমে চলে যাই। বলেই উনি আমাকে কোলে তুলে নিলেন। কোলে নিয়ে হাঁটতে শুরু করলেন। কিরে ভাই, তোর বউ কি হাঁটতে পারে নাকি? কোলে তুলে নিয়ে যাচ্ছিস কেন? তুমি চুপ করবে নাকি? তোমার বন্ধুকে দেখে কিছু তো শিখতে পারো, তাই না? ইসরে, তোমার আগে যদি তোমার বন্ধুকে পেতাম তাহলে আর তোমাকে বিয়ে করতাম না। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোমার বন্ধু কি সুন্দর করে ওর বউকে খাইয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছে, গল্প শোনাচ্ছে, আবার কোলে করে নিয়েও যাচ্ছে। আর তুমি কখনো খাইয়ে দেবে তো দূরের কথা, খাবার খেয়েছে নাকি সেটাও আজ পর্যন্ত জিজ্ঞেস করলে না। তোকে কোলে নিলে তো আমার কোমর ভেঙে যাবে। আরে একটু চিকন হইলে কি হইতো? কি বললে? আমি মোটা? দূরে যাও। আমার সোনা বউ, রাগ করো না। ওরে শালা মিজান, তুই খুব ভালো করেই জানিস আমার বউ মোটা, তাই কোলে নিতে পারি না। ঠিক আছে, আমিও দেখে নেবো তোকে। উনি আমাকে রুম থেকে নিয়ে আসেন, তারপর বিছানায় বসিয়ে দিয়ে বলেন, আমার একটা উম্মা লাগবে, দিবা গো? হুম। তোমার হাত উপরে তুলো। কেন? তোমাকে উম্মা দিতে গেলে মেহেদি লেগে যাবে, তাই। আমি হাত উপরে তুললাম। উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি তোমাকে 7টি উম্মা দিব। 7টি উম্মা কোথায় দিবেন? তোমার 2 গালে 2টা, কপালে একটা, নাকে একটা, গালে 2টা, ঠোঁটে একটা। ঠিক আছে। উনি আমার গালে, কপালে, নাকে, ঘাড়ে আলতো করে চুমু দিলেন। যেই না ঠোঁটে কিস করতে যাবে, হঠাৎ করে রোহান ভাইয়া আর ওনার বউ রুমে চলে আসেন, হাতে একটা শাড়ি আর একটা পাঞ্জাবি নিয়ে। ভাবি অবাক হয়ে তাকিয়ে আছেন। একবার আমার দিকে তাকাচ্ছেন তো আর একবার ওনার দিকে তাকাচ্ছেন। রোহান ভাইয়া ভাবির দিকে তাকিয়ে আছে। কিরে ভাই, তুই আমাকে জমের বাড়ি পাঠাবি নাকি? যখন দেখি তখনই রোমান্স করছিস কেন? তোর ভাবির সামনেই আবার? আমি আমার বউকে আদর করছি, তো তোর সমস্যা কোথায়? আমার অনেক লজ্জা লাগছে। উনি আমাকে জড়িয়ে ধরে আছেন। ছাড়ুন। ভাই, তোর বউটাকে এখন একটু ছাড়, আমরা গেলে আবার ধরিস। তোর কি একটুও লজ্জা নাই? আমাদের সামনে জড়িয়ে ধরে আসিস। আমার তো অনেক লজ্জা লাগছে। উনি হঠাৎ করেই আমার ঠোঁটে, বাকিটা আপনারা বুঝে নেন।